স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। প্রতিশ্রুতি দিয়েও শিল্প কারখানায় চাহিদা মতো গ্যাস বিদ্যুৎ দিতে পারছে না সরকার। শিল্প উদ্যোক্তারা বলছেন তীব্র জ্বালানি সংকটে পণ্যের উৎপাদন ব্যয় বাড়ছে 5 থেকে 10%। পাশাপাশি কমছে কারখানা উৎপাদন সক্ষমতাও। প্রতিশ্রুত জ্বালানি দিতে ব্যর্থ হওয়ায় এবার সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন শিল্প মালিকরা। রপ্তানিমুখী এসব পণ্য উৎপাদনে অপরিহার্য জ্বালানি গ্যাস। স্টিম আয়রনের এই কাজে গ্যাসের চাপ দরকার হয় অন্তত 10 psi। এর সঙ্গে প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। রেজিস্ট্রার খাতার তথ্য অনুযায়ী গাজীপুরের এই কারখানায় গত 7 দিনে প্রায় 10 ঘন্টা বিদ্যুৎ ছিল না, আর গ্যাসের চাপ ছিল মাত্র 2 থেকে 3 psi। উদ্যোক্তারা বলছেন, চাহিদা মতো জ্বালানি না মেলায় কারখানা সচল রাখতে নির্ভরতা বাড়ছে ডিজেল চালিত জেনারেটরে, বাড়ছে জ্বালানি ব্যয়। আয়রন চালাতে হলে আমাদের বয়লারটা অপরিহার্য। তো বয়লার আমরা যখন ঠিকমতো চলে না, তখন সকালের সেশনে আমাদের এই কাজ কিন্তু অনেক ইন্টারাপ্ট হয়। বাইরের চাহিদা মোতাবেক অন টাইম শিপমেন্টের যে একটা প্ল্যান থাকে, সেটা আমরা মিট করতে পারি না। প্রতিশ্রুত জ্বালানির অভাবে ব্যয় বৃদ্ধির পাশাপাশি বাড়ে পণ্যের অপচয়। যখন বিদ্যুৎ চলে যায় তখন কম্প্রেসার অফ হয়ে যায়। কম্প্রেসার অফ হয়ে গেলে দেখা যায় ড্রেন লাইন দিয়ে পানি আউট হয়ে যায়। ফলে দেখা যায় যে ওই মালটা আমাদের আবার নতুন করে ওয়াশ করতে হয়, আবার নতুন করে কেমিক্যাল ইউজ করতে হয়। ডিজেল দিয়ে ব্যাকআপ দিলে তো আমাদের স্টিম ভালো হয় না, প্রোডাকশন লস হয়। এটা জন্য কোম্পানিরও তো ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের। গ্যাস না থাকার কারণে আমরা ঠিকমতো স্টিম পাচ্ছি না। যেখানে একবার চাপ দেবো সেখানে 4 বার চাপ দিতে হচ্ছে, কারণ বাইরে তো কোনো খারাপ প্রোডাক্ট নেবে না। উদ্যোক্তাদের অভিযোগ, চাহিদা মতো সরবরাহ নিশ্চিতের আশ্বাস দিয়ে দফায় দফায় দাম বাড়ালেও জ্বালানি সংকট দূর করতে ব্যর্থ সরকার। দাম বেশি দিচ্ছি অথচ আমাদের অল্টারনেটিভ ফুয়েল ব্যবহার করতে হচ্ছে, আমাদের ডিজেল ব্যবহার করছে, যেটা আমাদের উৎপাদন ক্ষমতা, উৎপাদন খরচ প্রায় 10 গুণ বেড়ে যায়। আমাদের জ্বালানির কারণে আমাদের প্রোডাকশন ব্যাহত হচ্ছে। সেটুকু সময়ের জন্য আমরা সরকারের কাছে একটি ইনসেন্টিভ বা ক্ষতিপূরণমূলক ব্যবস্থা দায়ী করি, যাতে করে একটি অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি হবে এবং দুপক্ষই আমরা লাভবান হতে পারবো বলে আমরা বিশ্বাস করি। কারণ জ্বালানির অনিশ্চয়তায় নতুন বিনিয়োগে আগ্রহ হারিয়েছেন উদ্যোক্তারা, যার পরিপ্রেক্ষিতে আশঙ্কাজনক হারে কমছে শিল্পে মূলধনী যন্ত্রের আমদানিও। আমরা কি জন্য ইনভেস্টমেন্ট করবো আমাদের যদি জ্বালানি না থাকে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, গাজীপুর। বিদ্যুতের অসহনীয় লোডশেডিং নেই বলে দাবি করলেন জ্বালানি উপদেষ্টা। তবে স্বীকার করেছেন গ্যাস সংকটের কথা। তাৎক্ষণিক সমাধান হিসেবে সরকার এলএনজি আমদানি বাড়িয়েছে বলেও জানান তিনি। আর দীর্ঘমেয়াদী সমাধানের চেষ্টা চলছে কূপ খনন ও নতুন গ্যাস অনুসন্ধানের। তবে বিশ্লেষকরা মনে করেন এতে কাটবে না সংকট, বরং শিল্প উদ্যোক্তাদের বিকল্প ভাবার পরামর্শ দিচ্ছেন তারা। দেশে এখন বিদ্যুতের গ্রাহক প্রায় 4,82,00,000 লাখ। আবাসিক, শিল্প ও বাণিজ্যিক মিলিয়ে গরম মৌসুমে গড়ে বিদ্যুতের চাহিদা ছাড়িয়েছে 17,000 মেগাওয়াট। কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সংকটে চাহিদা মতো করা যায় না উৎপাদন। এতে করে ঘাটতি মেটাতে প্রতিদিন করতে হয় লোডশেডিং। শিল্প কারখানায় বিদ্যুৎ বিভ্রাট ভয়াবহ আকার ধারণ করলেও উপদেষ্টার দাবি, অসহনীয় লোডশেডিং নেই এবার। বিদ্যুতের কোনো অসুবিধা নাই, এটা বিদ্যুৎ যে বলছে এটা ঠিক না। বিদ্যুতের কোনো লোডশেডিং নাই, 50-60 মেগাওয়াট অল ওভার দ্য কান্ট্রি, ওইটা ফ্যাকচুয়াল না। এদিকে বিদ্যুতের পাশাপাশি তীব্র গ্যাস সংকটে নাকাল শিল্প কারখানাগুলো। সংকটের কথা স্বীকার করে তার সমাধানে অনুসন্ধান বাড়ানোর কথা জানান জ্বালানি সচিব। আমাদের গ্যাস সরবরাহ কম, কারণ হচ্ছে এলএনজি কেনার আমাদের সামর্থ্য নাই, ক্লিয়ার। পরিকল্পনা হচ্ছে আমরা ল্যান্ড বেস টার্মিনাল করতেছি, সমুদ্র ফিশারি করতেছি, গ্যাস উত্তোলন করতেছি, কূপ খনন করতেছি, ড্রিলিং এ যাচ্ছি, হিউজ। কিন্তু এটা তো লং টার্ম প্রজেক্ট। জ্বালানিতে কোনো কাজই 1 বছরে হয় না, এটা লং টার্ম লাগে। আর উপদেষ্টা বলছেন, তাৎক্ষণিক সমাধানে বাড়ানো হয়েছে এলএনজি আমদানি। আমরা যে অতিরিক্ত কার্গো এলএনজি ইম্পোর্ট করছি সেটা আসবে, সেটা আসলে এটা ইমপ্রুভ করবে আর কি, সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করবে। আরো 3টা আনবো, আরো 4টা আনবো, তারপর দেখি যদি তাতেও যদি ইমপ্রুভ না করে তাহলে আরো এক্সট্রা আনবো। তবে তাতে সংকট পুরোপুরি কাটবে না বলে মত বিশ্লেষকদের। এই জ্বালানি সংকটটি সহসা মিটবে না। আমদানিকৃত এলএনজি দিয়েও এই সংকটটি মেটানো সম্ভব না, কেননা এই পরিমাণ আর্থিক সামর্থ্য সরকারের এই মুহূর্তে নেই। আমার মনে হয় যে শিল্প খাতের উদ্যোক্তাদেরকে এই ক্রাইসিস ম্যানেজমেন্টে যেতে হবে এবং দ্রুততম সময়ে তারা যদি তাদের নিজস্ব অবকাঠামোতে নবায়নযোগ্য জ্বালানিতে যেতে পারেন, কিছুটা হলেও বিদ্যুতের সরবরাহ পেতে পারেন, যেটা সামগ্রিক চাহিদার হয়তো 20-30% হতে পারে।
এদিকে উপদেষ্টা জানিয়েছেন, গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বিদ্যুতের উৎপাদনও। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে তাই সরকার বাধ্য হয়েই বাড়িয়েছে চড়া দামের তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। তীব্র গ্যাস সংকটে বিপাকে চট্টগ্রামের শিল্প উদ্যোক্তারা। বন্দর নগরীতে দৈনিক 350 মিলিয়ন ঘনফুটের বিপরীতে গ্যাসের সরবরাহ মিলছে মাত্র 250 মিলিয়ন ঘনফুট। আর এতে করে বেশিরভাগ সময় বন্ধ থাকছে মিল কারখানা। রপ্তানিতে আদেশ মেটাতে শিল্প মালিকরা নির্ভর করছে বিকল্প জ্বালানিতে। এতে করে বাড়ছে উৎপাদন ব্যয়, লোকসান হচ্ছে উদ্যোক্তাদের। বন্দর নগরী চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে শিল্প কারখানা আছে 3000-এরও বেশি। এসব কারখানা সহ আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে সব শ্রেণীর গ্রাহকের চাহিদা মেটাতে চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের প্রয়োজন পড়ে 312 মিলিয়ন থেকে 350 মিলিয়ন ঘনফুট গ্যাস। কিন্তু এর বিপরীতে সরবরাহ মিলছে মাত্র 250 মিলিয়ন ঘনফুট। প্রতিদিনের ঘাটতি প্রায় 80 থেকে 90 মিলিয়ন ঘনফুট গ্যাস। গ্যাস সংকটে রড, স্টিল, সিমেন্ট, জাহাজ ভাঙ্গা, ঢেউটিন ও পোশাক শিল্প কারখানার মতো প্রায় 1200 ভারী শিল্প প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। সংকট নিরসনে এলএনজি আমদানি বাড়ানোর তাগিদ শিল্প মালিকদের। পর্যাপ্ত গ্যাস নাই, গ্যাসের যে চাপ থাকার কথা ছিল সেটাও কিন্তু পর্যাপ্ত নয়, এবং গ্যাসের যে কোনো কারণে যদি এলএনজি বন্ধ হয়ে যায় তাহলে পুরো চিরকম ডার্ক আউট হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আগামী 5-10 বছর আমাদেরকে এলএনজির উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে। তাইলে এলএনজি পর্যাপ্ত এলএনজি আমাদের মজুদ থাকতে হবে। কিছুক্ষণে বেসার আসছে, কিছুক্ষণ কমতেছে, তখন আপনার ফ্যাক্টরিতে আয়রনিং করা বা অন্যান্য ফিনিশিং করা এই কাজকর্মগুলো এখন ব্যাহত হচ্ছে। 50% সম্পন্ন না করতে পারলে আমি পেপার মাল যদি তৈরি করতে না পারি, আমি জাহাজ টাইমলি উঠাতে পারবো না। প্রাকৃতিক গ্যাসের ঘাটতি মেটাতে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল দিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হয় আমদানি করা গ্যাস। ডিস্ট্রিবিউশন কোম্পানি বলছে এলএনজি সরবরাহ কমলেই গ্যাস সংকট তীব্র হয়, আর এজন্য পেট্রো বাংলাকে দুষছেন তারা। এগুলো নির্ধারণ করে মিনিস্ট্রি থেকে, আর এইটা কোনটা চলবে না চলবে সেটা বিডিবি যেমন তারা নির্ধারণ করে তাদের কোন পাওয়ার প্ল্যান্ট চালাবে, আর প্রেসিডেন্সি নির্ধারণ করে যে কোন সার কারখানাগুলো চলবে। শিল্প মালিকদের অভিযোগ, গ্যাস সংকটে কমেছে প্রায় সব কারখানার উৎপাদন। এছাড়া চট্টগ্রামের 2টি সার কারখানার মধ্যে গ্যাস সংকটে বন্ধ রাখা হয়েছে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL উৎপাদন কার্যক্রম। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। 10 দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিকদের আধাবেলা ধর্মঘট চলছে। ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। সিরাজগঞ্জে পেট্রোল পাম্প বন্ধ ও ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকায় বন্ধ রয়েছে ট্যাঙ্ক লরি। বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে উত্তরবঙ্গের 16 জেলা ছাড়াও টাঙ্গাইল, শেরপুর ও জামালপুরে সরবরাহ করা হয়। এদিকে খুলনার তেল ডিপোতে বন্ধ রয়েছে তেল উত্তোলন। তাই বর্তমানে বাজারে রাস্তায় গেলে পুলিশ ধরে, কাগজপত্র থাকাকালীন গাড়ির কেস দেয়, টাকা পয়সার দাবি করে। এই জন্য আমাদের মনে করেন পাম্প শ্রমিক মালিকরা, গাড়ির মালিকরা সবাই এটা দাবি দিচ্ছে। রংপুর থেকে আসছে, এসে তো দেখি যে ধর্মঘট দাবিগুলো সরকার মানে নিত, তাড়াতাড়ি গাড়িগুলো ছেড়ে দিত। 10 দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিকদের আধাবেলা ধর্মঘট চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, কি দাবিতে এই ধর্মঘট চলছে, এতে কি ধরনের প্রভাব পড়ছে বিস্তারিত জানাবেন। 10 দফা দাবিতে আজকে সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত এই ধর্মঘট পালন করছে রাজশাহী অঞ্চলের যে তেল পাম্প মালিক সমিতি তারা, এবং এই রাজশাহী সকাল থেকে দেখেছি যে প্রতিটি তেল পাম্পই বন্ধ রয়েছে, এবং তারা যে দাবিগুলো জানিয়েছে তার মধ্যে তেলের কমিশন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি জানিয়েছে, 10 দফা দাবি জানিয়েছে। আমরা একটু আপনার সাথে কথা বলবো যে গোলগোফুর পেট্রোল পাম্পে আছি আমি, এখানকার কর্মকর্তা, একটু বলবেন যে আপনাদের এই 10 দফা দাবিগুলো কি কি আছে? এই 10 দফা দাবি আছে তেলে বিক্রয় কমিশন, তারপরে আপনার আছে যে সড়কের রাস্তা আমরা ব্যবহার করি সেটা আমরা ইজারা নিতে হবে, সেটা একটা দাবি, এগুলো ইজারা তুলে ফেলতে হবে। তারপরে আপনার পরিবেশ, ফায়ার, বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স আমাদেরকে করতে বলা হয়, এবং যেগুলো প্রয়োজন নাই আমাদের সেগুলো আমাদের বাতিল করতে হবে। এইভাবে মোট 10টা দাবি আছে। এই 10টা দাবির জন্য আজকে 25 তারিখ সকাল 6টা থেকে
দুপুর 2টা পর্যন্ত আমরা হঠাৎ করে ধর্মঘট, এতে অনেকে ভোগান্তির শিকার হচ্ছে। না, এটা তো হঠাৎ করে না, এটা আপনার 12/5/2025 বাংলাদেশ প্রতিদিনে এটা আমরা প্রচার। আমরা একটু কথা বলবো যারা ভোগান্তির শিকার হচ্ছে, বলবেন যে কি ধরনের সমস্যা হচ্ছে হঠাৎ করে ধর্মঘট? যে আমি গতকাল ঢাকা থেকে এসেছি রাজশাহীতে, বাট আমি এখানে এখন তেল নিতে পারতেছি না। আসলে আমরা যদি এভাবে মিডিয়াতে বা ইয়েতে পত্রিকা বা এভাবে পাম্পে যদি আমাদের একটু জানাই দিত, তাহলে আমরা সাধারণ জনগণ যারা আছি একটু সচেতন থাকতে পারতাম। আমি এখন পুরো হ্যারাসমেন্টে পড়ে গেছি। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে হঠাৎ করে, মানে যদিও তারা বলছে যে এটার একটি প্রচারণা ছিল বা জানানো হয়েছিল, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু জানে না। তারা বলছে যে হঠাৎ করে এই ধর্মঘট ডাকার কারণে তারা ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং এই যে বিভিন্ন সকাল থেকে দেখেছি যে বিভিন্ন তেল পাম্পে কিন্তু মানুষ আসছেন, তারা কিন্তু তেল নিতে পারছেন না এবং তারা এসে ফিরে যাচ্ছেন এবং অনেকেই তেল না পেয়ে অফিসে যেতে পারছেন না। বিশেষ করে বিশেষ বাইক আরোহী যারা, তারা কিন্তু বেশি ভোগান্তিতে পড়েছেন, কারণ তারা কিন্তু অনেকেই কিন্তু তেল নিয়ে অফিসে যাবে, কর্মস্থলে যাবে, এইভাবে কিন্তু তাদের দিনটা শুরু করেছিল। কিন্তু এই যে এই ধর্মঘটের কারণে কিন্তু সেটি করতে পারছে না। এই যে এখানকার যারা পেট্রোল পাম্প মালিক সমিতি আছে, তারা বলছে যে এই 10 দফার দাবি বাস্তবায়ন না হলে তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এবং যদিও আজকে দুপুর 2টা পর্যন্ত কর্মসূচি, পরবর্তীতে তারা আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে এবং তারা বলছে যে তাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে। তো এইভাবে আমরা কিন্তু রাজশাহীর বিভিন্ন তেল পাম্পে গিয়েছি এবং দেখা গেছে যে এখানে বিভিন্ন তেল যারা নিতে চায় তাদের ভিড় দেখা যাচ্ছে, তারা আসছেন কিন্তু তেল না পেয়ে ফিরে যাচ্ছেন এবং ভোগান্তি দেখা যাচ্ছে। সৌরভ, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম বন্দরে আজ থেকে অবস্থান ধর্মঘট, জেটি ও সড়ক অবরোধের ডাক দিয়েছে শ্রমিক দল। বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে শনিবার বেলা 11টার পর বন্দর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সভা থেকে আজকের কর্মসূচি ঘোষণা করা হয়। সকাল থেকে বন্দরের প্রতিটি গেটে অবস্থান ধর্মঘট ও সোমবার বন্দরের জেটি ও সড়ক অবরোধের ঘোষণা দেন নেতারা। বিদেশি অপারেটরের হাতে বন্দর তুলে দেয়া হলে কঠোর কর্মসূচির ঘোষণা করার হুঁশিয়ারি দেন বক্তারা। আজকে আমরা শুধুমাত্র আমাদের এনসিটি সিসিটি যাতে প্রাইভেটাইজেশনে না যায়, এর কোনো বিকল্প আমাদের কাছে নাই। আমরা আমাদের এই দাবির জন্য যা যা করতে হয় সকল কর্মসূচি আমরা দিব। আমাদের আন্দোলন চলবে চট্টগ্রাম বন্দর প্রাইভেটাইজেশনের বিরুদ্ধে থেকে যতক্ষণ পর্যন্ত সরকার সরে না আসে, এতক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। বিএনপি, জামায়াত ও এনসিপির পর দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এই বৈঠক ডেকেছেন বলে তার প্রেস উইং থেকে জানানো হয়েছে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে থাকা অন্যান্য দলের একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ বাংলাদেশ, খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস ও নিজামে ইসলামী পার্টির শীর্ষ নেতারা এই বৈঠকে অংশ নেবেন। ধারণা করা হচ্ছে বৈঠকে সংস্কার, নির্বাচন ও স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের করণীয় নিয়ে পরামর্শ দেবেন এসব দলের নেতারা। শনিবার দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এ বৈঠক আহ্বান করেন। নানা আয়োজনে দেশজুড়ে উদযাপন করা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে কবির পরিবার। শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। সেখানে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের যে আন্দোলন, সেখানে নজরুল আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আমরা দ্রোহের সময়, আমরা অত্যাচারীর শৃঙ্খল ভাঙতে, আমরা হাসতে হাসতে তার গান গাইতে গাইতে আমরা কারাগারে গেছি, আমরা মিছিলে গেছি, আমরা তার গান গাইতে গাইতে আমরা স্লোগান দিয়েছি। তাই আমাদের সকল সময়, আবার শান্তির সময় আমরা তার গানে উদ্বুদ্ধ হয়েছি। প্রেম, প্রকৃতি, ভালোবাসা, এমনকি আমাদের যে ধর্মীয় উৎসব, প্রত্যেকটি ক্ষেত্রে মানে আমাদের
জাতীয় জীবন, ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে কাজী নজরুল জাতীয় কবি আমাদেরকে উদ্বুদ্ধ করেন, আমাদেরকে আনন্দিত করেন, আমাদেরকে অঙ্গীকারবদ্ধ করেন। 16 বছর আগে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলা তাণ্ডব চালিয়েছিল উপকূলে। এতদিনে হয়তো অনেক ক্ষতি পুষিয়ে গেছে, কিন্তু ক্ষতচিহ্ন রয়ে গেছে। স্বজন ও সম্পদ হারানো সেই দুঃসহ স্মৃতি এখনও বয়ে বেড়াতে হচ্ছে উপকূলবাসীদের। আইলার মতো ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি উপকূলবাসীর। 2009 সালের 25 মে সকাল থেকে প্রবল বৃষ্টি আর ঝড়ো হাওয়া বইতে থাকে উপকূলীয় 11টি জেলায়। বেলা 11টায় আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। ধেয়ে আসে জলোচ্ছ্বাস, তছনছ করে দেয় জনপদ। আইলা কেড়ে নেয় উপকূলীয় এলাকার 190 জন মানুষের প্রাণ। আহত করেছে 7103 জনকে। ক্ষতিগ্রস্ত হয় 48 লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 1400 মিটার বেড়িবাঁধ। সেই সঙ্গে ভেঙে যায় 5 লক্ষাধিক বসতঘর। নষ্ট হয়েছে 3,50,000 একর জমির ফসল। এ ঝড়ে 16 বছর পার হয়ে গেলেও উপকূলীয় বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বাড়িঘরে আইলার ক্ষতচিহ্ন এখনও দৃশ্যমান। ওই মুহূর্তে আমি সবকিছু দেখছি নিজে চোখে, যে একটা বন্যা কেমন হয়, কেমন হতে পারে, কেমন ভয়ঙ্কর হতে পারে। ধানের গোলাগুলো, ছাগল, গরু সব ভাইসে চলে যাচ্ছে। কেউ কিছু ধরার মতো মন মানসিকতা নেই। কামারখোলা এবং চোতারকালীর ম্যাক্সিমাম বেড়িবাঁধগুলো ভেঙে দুটি ইউনিয়ন একেবারে প্লাবিত হয়ে যায় এবং 21 মাস টানা দুটি ইউনিয়ন পানির নিচে তলিয়ে থাকে। মানুষ তার স্বাভাবিক জীবনে এখনও ফিরে আসতে পারেনি। এই আইলার স্মৃতি কিন্তু ডাকুবের মানুষ এখনও ভুলতে পারেনি। আইলায় ক্ষতিগ্রস্ত উপকূলবাসীকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছেন খুলনা জেলা প্রশাসক। বাঁধ যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই বাঁধগুলো কিন্তু এখন একটা নতুন ডিজাইনে কিছুটা উঁচু করে, বেশ খানিকটা শক্ত করে এই বাঁধগুলো নির্মিত হয়েছে। ফলে উপকূলবর্তী জলোচ্ছ্বাস যাই আসুক, খুব বড় আকারে না আসলে বাঁধ কিন্তু আর ভেঙে পড়ছে না। উপকূলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে। আইলাতে ক্ষতিগ্রস্ত বাঁধ ইতিমধ্যে মেরামত করা হয়েছে। যুগোপযোগী করার জন্য ইতিমধ্যে পল্টন নম্বর 14/1 এটা পুনর্বাসন প্রকল্প চলমান রয়েছে। এই প্রকল্পটা বাস্তবায়ন করা গেলে কয়রার যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো রয়েছে এগুলো টেকসই এবং যুগোপযোগী করে গড়ে তুলতে পারব। ঝড় ঝঞ্ঝা সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় সুপরিকল্পিত অবকাঠামো গড়ে তোলা হোক উপকূলে, এমন দাবি সবার। ডিবিসি নিউজ ডেস্ক। জন্মের পর থেকেই 4 দেয়ালের মাঝে বেড়ে ওঠে যুবরাজ। তবে এবারের ঈদুল আজহাতে দেয়াল ভেঙে বেরিয়ে আসতে হচ্ছে 11 ফুট দৈর্ঘ্য ও 5 ফুট 11 ইঞ্চি উচ্চতার যুবরাজকে। এছাড়াও সম্রাট ও বাদশাহ পালোয়ানরাও প্রস্তুত ফরিদপুর, নাটোর ও পঞ্চগড়ের কোরবানির পশুর হাট কাঁপাতে। এসব পশুর মালিকরা জানান, ষাঁড়গুলোর খাদ্য তালিকায় প্রতিদিন রাখা হয় ঘাস, ছোলার ভুসি, মসুর ডাল, গম ও ভুট্টা সহ দেশীয় খাবার। ফরিদপুর শহরের বিল মামুদপুর গ্রামের রাকিবুল ইসলাম সবুজের মাইশা ডেইরি ফার্ম শুরু হয় 2015 সালে। দেশি খাবারে লালন করা গরু ও ষাঁড় বিক্রি করে বছরে আয় 50 থেকে 60 লাখ টাকা। তার গরুগুলোর যত্নে আছে 6 জন শ্রমিক। এই বছর তার বড় ষাঁড় বাদশা। ছোট থেকে লালন পালন করছি, নিজের সন্তানের মতো কপিয়ে করে। তো লালন পালন করতে অনেক পরিশ্রম। 100-র অধিক গরু আছে, তার ভিতরে এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 10টির মতো ষাঁড়। আর এই আপনার বাদশা হচ্ছে সবচেয়ে বড় ষাঁড়। নাটোর সদর উপজেলার ডাল সড়কে ব্যবসায়ী রেকাত আলীর খামারে গরুর ওজন 800 থেকে 1300 কেজি পর্যন্ত। জেলার অন্যান্য খামারেও দেখা যাচ্ছে বিশাল টিনের ছাউনির নিচে সুশৃঙ্খলভাবে বাঁধা শাহিওয়াল, নেপালি ও দেশীয় শঙ্কর জাতের গরু। খামারিরা জানান, দেশীয় উপায়ে মোটা তাজা করা গরুর চাহিদা বাড়ছে ঈদের সময়। বাংলাদেশে যতগুলো জাতের গরু পাওয়া যায় সব জাতেরই গরু আছে এবং আমরা এই গরুগুলা প্রাকৃতিক খাদ্য দিয়ে আমরা গরুগুলা তৈরি করছি। হৃষ্টপুষ্টকরণের ক্ষেত্রে যাতে প্রাকৃতিক খাদ্য ব্যবহার করি এ ব্যাপারে তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পঞ্চগড়ের দেবীগঞ্জে আইনজীবী রিয়ানুস সাইদের শোভা ক্যাটল ফার্মে আছে দেশি ও শঙ্কর জাতের 30টি গরু। খড়, নেপিয়ার ঘাস, খৈল, ভুসি, সয়াবিন শুট, লবণ মেশানো খাবারে প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করা হয়েছে 1220 কেজির পালোয়ান। একটি গরু রয়েছে যেটা 1220 কেজির উপরে ওজন স্কেলে, হ্যাঁ, এবং এছাড়াও 850 কেজি ওজনের একাধিক গরু রয়েছে। ইনজেকশন করা বা ফিট খাওয়ানো এটার কোনোটাই আমার গরুগুলোকে করানো হয়নি। এছাড়া পঞ্চগড় পৌরসভার কাগজিয়াপাড়া এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কাশেমের খামারে রয়েছে 1600 কেজির যুবরাজ। দৈর্ঘ্য 11 ফুট, উচ্চতা প্রায় 6 ফুট।
গোয়াল ঘরের 4 দেয়ালের মাঝে জন্ম থেকে এখন পর্যন্ত যুবরাজ বের হয়নি একবারও। বিক্রির জন্য তাকে বের করতে হবে দেয়াল ভেঙে। যুবরাজকে যে ক্রয় করবে ইনশাল্লাহ এটা আমি একবারে বুকে হাত দিয়ে বলতে পারবো যে নির্ভেজাল, মানে কোনো রাসায়নিক দ্রব্য তাকে আমি শ্রবণ করিনি বা খাওয়াইনি। জেলায় এবার মোট প্রস্তুত হয়েছে 1,34,000 গবাদি পশু, চাহিদা 1,10,000, উদ্বৃত্ত থাকবে 24,000 পশু। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।